তুমি যে তোমার ফোনের স্ক্রিনে অথবা ল্যাপটপের স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ, তুমি জানো আমাকে কেন দেখতে পাচ্ছ? অথবা তুমি যদি স্ক্রিন থেকে একটু অন্য দিকে তাকাও, তোমার সামনে কিছু না কিছু দেখতে পাবো, বই খাতা বা কিছু না কিছু একটা। তুমি জানো এটা কেন দেখতে পাচ্ছ? এটার পিছনে যেই জিনিসটা জড়িত সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আমরা মনে করি আগেকার দিনে মনে করা হইতো, বা তোমরা যারা জানো না তোমরা অনেকে মনে করো আচ্ছা প্রতিটা বস্তু অ্যাকচুয়ালি আলো কি করতে পারে, বিকিরণ করতে পারে। প্রতিটা বস্তুর আলো আছে, দ্যাটস ওয়াই সেই আলোটা আমাদের চোখে আসে, আমরা দেখতে পারি। ব্যাপারটা মোটেও এরকম কিছু না। আলো পৃথিবীতে সূর্য থেকে আসে, প্লাস হচ্ছে আদার সোর্সেস থেকে আলো উৎপন্ন করা যায়। ওই উৎসগুলা ছাড়া অন্য কোনো বস্তুর অ্যাকচুয়ালি নিজস্ব কোনো আলো নাই, বাট স্টিল আমরা ওই বস্তুগুলোকে দেখতে পাই। যেমন আমি এই যে এই কলমটাকে দেখতে পাচ্ছি বা আমার হাত দেখতে পাচ্ছি, আমার হাতের কিন্তু কোনো নিজস্ব আলো কিন্তু নাই, স্টিল আমি হাতটাকে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি, কিসের কারণে সেটা সম্ভব হচ্ছে? আলোর প্রতিফলনের কারণে। কেন? এই রুমে মোটামুটি দুই ধরনের জিনিস আছে। এক ধরনের জিনিস হচ্ছে আলোর উৎস, ওইগুলোকে তো আমি দেখতে পাবোই, কারণ ওরা আলো বিকিরণ করতেছে, নিজেই আলো সৃষ্টি করতেছে, তাই না? সো ওইটা তো আমি দেখতে পাবোই। বাট বাকি যে জিনিসগুলো, ওই জিনিসগুলো তো আলো উৎপন্ন করতে পারে না। ওইগুলোতে যেটা হচ্ছে উৎস থেকে আলো গিয়ে ওইখানে পড়তেছে, ধরো এইখানকার, ধরো এই জায়গাটা, এখানে এসে আলো পড়তেছে, দেন এটা প্রতিফলিত হয়ে আমার চোখে ঢুকতেছে, দেন আমার চোখ এটাকে প্রসেস করতেছে, দেন আমি বুঝতেছি আচ্ছা এটা হচ্ছে স্ক্রিন বা এই কালারটা কালো বা এরকম কিছু একটা। তার মানে এই যে আমাদের ভিশন, এই পুরো প্রসেসটা যদি আমরা ভালো মতো বুঝতে চাই, ফিজিক্স মানে কি, তোমাদেরকে আমি কি বলছিলাম, ফিজিক্স মানে হচ্ছে আমরা চারপাশের পরিবেশে সব কিছু কীভাবে কাজ করে এটা আমরা বুঝতে চাই ক্যালকুলেশনসের মাধ্যমে, মেজারমেন্টসের মাধ্যমে। তো এই অধ্যায়ে এই যে চারপাশের দুনিয়াটাকে যে আমরা দেখি আলোর প্রতিফলনের কারণে, এই প্রতিফলনটা নিয়ে অ্যানালাইসিস করব। আরও একটা তোমাকে আমি নিডের কথা বলি, কেন আমাদের আলোর প্রতিফলন পড়া উচিত। এই যে দ্রুতগতির ইন্টারনেট, তুমি প্রবাবলি ওয়াইফাই ব্যবহার করেই ক্লাসটা দেখতেছো। তোমার বাসায় তুমি শুনবা যে ফাইবারের কানেকশন দিয়ে গেছে। ফাইবার অ্যাকচুয়ালি কি? ফাইবার হচ্ছে অপটিক্যাল ফাইবারের নাম শুনছো না? খুবই সরু কি কাচের তন্তু, ওইটার ভেতরে একটা মাথা থেকে আরেকটা মাথায় তথ্যটা কিভাবে পাঠানো হয়, ওইটার ভেতরে যে কাচটা আছে, কাচের ভেতরে আলো পাঠানো হয়। আলোটা ওইখানে কিভাবে যায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। ওইখানে কিন্তু প্রতিফলন জড়িত। এই যে পুরা পৃথিবীর এই যে ইন্টারনেটের যে ব্যাকবোন, এই ব্যাকবোনের বিশাল বড় একটা অংশ কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি। অপটিক্যাল ফাইবার কেমনে কাজ করে এটা যদি বুঝতে চাও, তোমাকে কিন্তু আলোর প্রতিফলন বুঝতে হবে। তাহলে আসো আমরা আলোর প্রতিফলনের একদম ভেতরে যাই। তোমাদের সবাইকে আলকেনস্টাইনে স্বাগত এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই অধ্যায়টা যদি পড়তে চাই এবং এটা থেকে যদি কোশ্চেন অ্যান্সার করতে চাই, সিকিউ যদি অ্যান্সার করতে চাই, আমাদেরকে মাথায় রাখতে হবে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা অধ্যায় মিলায় একটা সিকিউ হয়। খুব রেয়ার কেসে এই পুরা একটা থেকে একটা সিকিউ হয়। দুইটা পড়লে তুমি একটা কমন পাবা, শিওর থাকতে পারো, ঠিক আছে? আর এমসিকিউ তো দুইটা চারটে, এই দুইটা অধ্যায় থেকে থাকেই, ঠিক আছে? সো কেউ যদি এই অধ্যায়টা সিকিউর জন্য প্রিপারেশন নাও, অবশ্যই সাথে আলোর প্রতিসরণ পড়ে ফেলবা, ওকে? আর অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যেটা বলি যে এটা একটা একাডেমিক ক্লাস, মূল বইটা এখানে খুব ভালো করে পড়াই দিব। তোমার বোর্ডে আসার মতো এমসিকিউ সিকিউর বা স্কুলে আসার মতো এমসিকিউ সিকিউর সব কিছুর একদম বেসিক প্রিপারেশন প্লাস কনসেপ্ট ক্লিয়ারিং সব কিছু এটা থেকে হয়ে যাবে। বাট তুমি এই ক্লাসটা করার পর অবশ্যই বোর্ডের এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করে নিবে, আদারওয়াইজ এই অধ্যায় থেকে এখন যা যা শিখবা এগুলো কোনো কিছু কাজে আসবে না। তবে এই ক্লাসটাতে এনশিওর করবো ক্লাসটা করার সাথে সাথে যাতে তোমার মূল বইটা পড়া হয়ে যায়, ঠিক আছে? তোমাকে যাতে আলাদা করে মূল বইটা রিডিং না দিতে হয়, ওকে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সবসময় আমি যেটা করি, তোমাদেরকে পুরো অধ্যায়ের একটা আউটলাইন দিই। আউটলাইন বলতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই অধ্যায়ের কোন কোন কি পয়েন্টসগুলো থেকে অ্যাকচুয়ালি বোর্ডে কোশ্চেন হয়। এটা হলে যেটা হয় তোমরা বুঝতে পারবা যে কোন জিনিসটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কম গুরুত্ব দিতে হবে। আলোর প্রকৃতি থেকে প্রচুর কোশ্চেন হয়, আমরা ক্লিয়ার করবো। আলোর প্রকৃতি বলতে যে আলো আমরা চোখে দেখতে পাচ্ছি, জিনিসটা অ্যাকচুয়ালি কী? আলো জিনিসটা আসলে কি, মানে এটা চোখে গিয়ে কিভাবে ইমেজ ক্রিয়েট করে জিনিসটা, মানে তুমি যদি অনুভব করতে চাও আমরা সামনে ওইটা নিয়ে কথা বলবো, ওকে? দেন আলোর প্রতিফলনের সূত্র থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন হয়, সিকিউ হলে এখান থেকেই হবে, ওকে? এমসিকিউতে কোশ্চেন হয়। দেন এই যে আলো যে প্রতিফলিত হয়, কোথায় প্রতিফলিত হয়? সব বস্তুতেই প্রতিফলিত হয়, বাট সবচেয়ে বেশি কোথায় প্রতিফলিত হয়? দর্পণে, আয়নাতে, মিররে। আমরা মিরর সম্পর্কে জানবো। প্রতিবিম্ব জিনিসটা কি, সেটা তো এই যে দর্পণ, সমতলীয় দর্পণ হতে পারে, গোলীয় দর্পণ হতে পারে। ওইখানে আলো গিয়ে যে পড়ে,
দেন এটা যে রিফ্লেক্টেড হয়ে আসে ওখানে দেখা যায় যে প্রতিবিম্ব তৈরি হয় বা ইমেজ তৈরি হয়। ওইগুলো কিভাবে তৈরি হয়, এক এক ধরনের দর্পণে এক এক ধরনের ইমেজ তৈরি হয়, এখান থেকে প্রচুর সিকিউ কোশ্চেন হয়। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা এগুলো জানবো। এটারই একটা অংশ হচ্ছে বিভিন্ন দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির ক্রিয়ারেখা অঙ্কন করে দর্পণে কখন কোন প্রতিবিম্ব সৃষ্টি হবে। যদি সমতল হয় তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, অবতল হলে কেমন হবে, উত্তল হলে কেমন হবে, বাস্তব হবে নাকি সোজা হবে নাকি উল্টা হবে নাকি অবাস্তব হবে, এইসব হাবিজাবি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে থাকবো। ফিজিক্স মানেই তোমাদেরকে বলছি না যে কোনো কিছুকে আমরা বুঝবো আন্দাজে বুঝবো না, একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে মাপযোগ করে প্রিসাইজলি বুঝবো। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রতিবিম্ব সৃষ্টি রিলেটেড বেশ কিছু সাধারণ ঘটনা আছে, এগুলো দেখব। হ্যাঁ, দর্পণ দিয়ে আমরা কি কি করতে পারি, হ্যাঁ, দর্পণের বিভিন্ন ব্যবহার আছে। তোমরা এই যে আমি শুরুতেই বললাম যে প্রতিফলন সম্পর্কে কেন তোমাদের পড়া উচিত। তুমি জানো যে আলুর প্রতিফলন ব্যাপারটা যদি না থাকতো তাহলে কি গাড়ি চালাইতে পারতো না সেফলি? একজন ড্রাইভার যে বিশাল বড় একটা বাস চালায়, বাস গাড়ি, সে আসলে কিভাবে বুঝতে পারে ডানে কোন গাড়ি আছে, বামে কি আছে, পিছনে কি আছে? সে তো বারবার পিছনে তাকায় দেখে না তার বাম পাশে কি আছে বা ডান পাশে কি আছে। তুমি দেখবা বাস ড্রাইভার বা প্রাইভেট কার ড্রাইভার অলওয়েজ সে হয় সামনে কি আছে এটা দেখে, অথবা সে দেখবা তার হাতের ডান পাশে একটা মিরর থাকে, বাম পাশে একটা মিরর থাকে। ওই মিররগুলোতে দর্পণ থাকে, উত্তল দর্পণ থাকে, অবতল দর্পণ থাকে, ফ্ল্যাট দর্পণ থাকে, হ্যাঁ, সমতল দর্পণ থাকে। ওইগুলা দেখে দেখে সে বুঝতে পারে আচ্ছা বামে কি আসতেছে, ডানে কি আসতেছে। তার মানে বুঝতেছো এখানে কিন্তু প্রতিফলনের বিশাল ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? আচ্ছা, দর্পণে যখন আলো পড়ে ওখানে যখন বিম্ব তৈরি হয় তোমরা দেখবা যে কিছু কিছু তুমি তোমার বাসার যে কোনো একটা চামচ নাও, ওইটাতে তোমার ফেসটা দেখো, দেখবা ছোটো হয়ে গেছে। আবার চামচের অবতল সাইডটাতে দেখো, অবতল সাইড কি উত্তল সাইড কি আমরা দেখবো। আবার উত্তল সাইডটাতে তোমার ফেসটা দেখো, দেখবা তোমার চেহারাটা তোমার অ্যাকচুয়াল যে সাইজ ওইটা নাই, হয় বড় হয়ে গেছে আর নয় ছোটো হয়ে গেছে। কখন বড় হবে কখন ছোটো হবে? সমতল দর্পণের ক্ষেত্রে কেন আমরা যা দেখি এক্স্যাক্টলি ওই সাইজেরই থাকে, এটা বড় ছোট কেন হয় না, এগুলো আমরা দেখব। ওকে, এন্ড আমরা নিজেরা প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি করতে হয় আমরা নিজেরা সেটা প্রদর্শন করতে পারবো। ওকে, এন্ড ফাইনালি যেহেতু এই আলো সম্পর্কে পড়াশোনা করার উদ্দেশ্য আমাদের চারপাশের প্রকৃতিটাকে ব্যাখ্যা করতে পারা প্রিসাইসলি, সো আলটিমেটলি আমরা এতক্ষণ যা শিখবো এগুলো দিয়ে আমাদের জীবনে বিভিন্ন আলোকীয় ঘটনা, এগুলোর প্রভাব কি বা এগুলো কেন ঘটতেছে, এগুলোর অবদান কি, এগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, এটাই তো অ্যাকচুয়ালি ফিজিক্স পড়ার পারপাস, তাই না? এত কিছু আমরা কেন শিখি? চারপাশের পরিবেশটাকে যাতে আমরা খুব ভালো করে বুঝতে পারি। আর আমরা আমাদের চারপাশের পরিবেশকে যত ভালো বুঝতে পারবো আমরা এই প্রকৃতিতে তত ভালো মতো টিকে থাকতে পারবো। ঠিক আছে? ওকে, প্রতিফলন জিনিসটাকে মানুষ ভালো মতো আত্মস্থ করতে পারছিল বলেই গাড়িতে দর্পণ ব্যবহার করে প্রতিফলনটাকে কাজে লাগে, সেফলি গাড়ি চালায়। জাস্ট ইমাজিন যে মানুষ এই কনসেপ্টগুলোকে কত ভালো মতো কাজে লাগাইছে। ওকে, তাহলে আমাদের প্রথম টপিক আমরা আলোর প্রকৃতি নিয়ে কথা বলবো। আলো জিনিসটা অ্যাকচুয়ালি কি ভাই? মানে চোখের মধ্যে পড়তেছে, আমি সব দেখতেছি, আশ্চর্য। এটা কি জিনিস? এটা কোত্থেকে আসছে, কিভাবে আসে, এটা নিয়ে কথা বলবো। আলোর কনসেপ্ট, আলো জিনিসটাকে আমরা ফিল করার চেষ্টা করি। এখন তোমরা বইয়ের মধ্যে দেখবা ধাম করে একটা সংজ্ঞা মেলা দেয়। আলো হচ্ছে কোনো কোনো জায়গায় লেখা থাকবে যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ভাই কি এটা তরঙ্গ? ঠিক আছে, আগের অধ্যায়ে তরঙ্গ জিনিসের সাথে আমি পরিচিত হয়েছি, ওকে ফাইন। মানে তরঙ্গ মানে আমার চোখে এসে ঢেউ ঢুকতেছে এরকম একটা মনে হয়। তড়িৎ চৌম্বকীয় মানে এটা কি? এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, বা এটা আমাদের চোখে পড়লে কেনই বা আমরা দেখতে পাই? আবার কোনো কোনো জায়গাতে লেখা থাকবে ছোট করে আলো হচ্ছে এক প্রকার শক্তি, তড়িৎ চৌম্বক শক্তি। এটা কি? এটা এই শক্তিটা কোত্থেকে আসছে, কিভাবে কাজ করে, এটা তো বোঝা লাগবে। আমি ক্লাস 8, 9, 10, 11, 12 এটা বোঝার, এটাকে অনুভব, আলো যে একটা শক্তি এটা কেমনে কাজ করে অনুভব করার চেষ্টা করছি। আমি অত একটা পারি না, এখন আমি অনুভব করতে পারি আলো জিনিসটা কোত্থেকে আসছে, কেমনে আসছে। তোমরা লাকি যে আমি তোমাদেরকে এখন এটা এক্সপ্লেন করবো, বুঝছো? তো আলো জিনিসটা যদি আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে শব্দের সাথে পরিচয় করাইছিলাম না? শব্দ কি? এক প্রকার শক্তি। কেন শক্তি বলো তো? আমি যখন এখানে আমার শারীরিক শক্তি, আমার শারীরিক শক্তিটাকে আমি
যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে আমার ভোকাল কর্ডটা কি করতেছে, আমার শরীরের রাসায়নিক শক্তি আমার ভোকাল কর্ডে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কারণ ভোকাল কর্ডটাকে আমি নাড়াচ্ছি। সেই যান্ত্রিক শক্তি কি হচ্ছে, শব্দ কিন্তু এক প্রকার যান্ত্রিক শক্তি। তুমি চিন্তা করে দেখো, সেই ভোকাল কর্ডের কম্পনের কারণে এই যে বাতাস আছে, বাতাসের কণাগুলো আছে, এগুলো কাঁপতে শুরু করছে। সেই শক্তিটা এখান থেকে নিয়ে নিছে এই কণা আবার এই কণাকে দিচ্ছে, এই কণা আবার এই কণাকে দিচ্ছে, এই কণা আবার এই কণাকে দিচ্ছে, শক্তিটা এইভাবে পাস করে তোমার কানে যাচ্ছে। তোমার কানে আবার একটা পর্দা আছে, ওই পর্দার মধ্যে এই যে কম্পনটা, এই যে যেটাকে আমরা শব্দ শক্তি বলতেছি, যেটা অ্যাকচুয়ালি একটা যান্ত্রিক শক্তি, কম্পন তো, কণার কম্পন। শব্দ বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, কম্পন। শব্দ যখনই শুনবা তখনই ধরে নিবা এটা কোনো না কোনো একটা কণার কম্পন, ঠিক আছে? কম্পন, ভাইব্রেশন মানে মোশন, ওকে? আগে কখনো আমি চিন্তা করছিলাম, আচ্ছা শব্দ, এই যে আমরা কথা শুনতে পাচ্ছি, এটা কি? এই যে আমার ভয়েসটা যে শুনতে পাচ্ছ, এই যে আমি বললাম পাচ্ছ শুনতে, এগুলো কি? তুমি যেটা অনুভব করতেছো, এটা যা অনুভব করতেছো তা না, কিন্তু এটা কম্পন, ঠিক আছে? এই কম্পনটা তোমার কানে গিয়ে লাগতেছে, কানের পর্দাটাকে কাঁপাচ্ছে। ওই যে কানের পর্দা কম্পনের কারণে একটা ওইখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বুঝছো? বা ওইখানে সিগন্যাল জেনারেট হচ্ছে, আমাদের ব্রেন ওই সিগন্যালটাকে প্রসেস করে বুঝতেছে, আচ্ছা এটা বলতেছে। আলুও সিমিলিয়ার টাইপের একটা শক্তি, বাট আলু অ্যাকচুয়ালি যান্ত্রিক শব্দের উপর ডিপেন্ড করে না। আলু কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ এনার্জি। তাহলে আমাদের এটা তো বুঝলা যে আমাদের বডি শব্দ শুনে এটাকে হিয়ার করে অ্যাকচুয়ালি কি একটা এনার্জি, একটা শক্তিকে প্রসেস করার মধ্যে আমাদের কান অ্যাকচুয়ালি কি ক্যাপচার করে, শব্দ ক্যাপচার করতেছে, মানে কি একটা এনার্জি ক্যাপচার করতেছে, কম্পন ক্যাপচার করতেছে, ওইটাকে প্রসেস করতেছে। সো আমাদের চোখ অ্যাকচুয়ালি আলো ক্যাপচার করে, মানে কি আমাদের চোখ অ্যাকচুয়ালি একটা শক্তি ক্যাপচার করে, এনার্জি ক্যাপচার করে। আমাদের চোখ এনার্জির প্রতি সংবেদনশীল, আমাদের কান এনার্জির প্রতি সংবেদনশীল, শব্দের প্রতি না। শব্দ মানে শক্তি, আলো মানে কি শক্তি। আমাদের চোখ একটা শক্তিকে প্রসেস করতেছে, একটা শক্তি এসে আমাদের চোখের ভিতরে একটা পর্দা আছে, রেটিনা আছে, ওটার মধ্যে পড়তেছে, ওখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়াটার উপর বেস করে আমাদের ব্রেন প্রসেস করতেছে অ্যাকচুয়ালি কি ঘটতেছে, বুঝছো? তাহলে আলু কি এক ধরনের শক্তি, যেটা আমরা কি, যেটার প্রতি আমরা সংবেদনশীল, আমাদের চোখ সংবেদনশীল, মানে যেটাকে আমাদের চোখ প্রসেস ক্যাপচার করে আমাদের ব্রেন প্রসেস করতে পারে। এইবার আসো আলু জিনিসটা, তাহলে এই শক্তিটা ভাইয়া কেমনে উৎপন্ন হয়? শক্তির তো সৃষ্টি হয় না অ্যাকচুয়ালি, শক্তির কোনো সৃষ্টি নাই, বিনাশ নাই, শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে জাস্ট রূপান্তরিত হয়। তাহলে আলোক শক্তিটা আপনি আবার বলতেছেন এটা একটা তড়িৎ চৌম্বকীয় শক্তি, এই ওয়ার্ডটা এখন আমি লিখতে পারি, তাই না? যেহেতু তোমাকে এইটা কনভিন্স করতে পারলাম আলু অ্যাকচুয়ালি এক প্রকার শক্তি, তড়িৎ চৌম্বকীয় শক্তি। এই তড়িৎ চৌম্বকীয় শক্তিটা আসলে কোত্থেকে আসে? দেখো এখানে দুইটা ওয়ার্ড আছে, তড়িৎ এবং চৌম্বক। এই দুইটা জিনিসটা বুঝলে হয়ে গেছে কাল্লাফতে, তুমি আলু জিনিসটাকে অনুভব করতে পারবে। আচ্ছা এখানে আলুটা অ্যাকচুয়ালি কোথায়, লাইটটার ভিতরে আলুটা কেমনে প্রডিউস হচ্ছে, বা এখান থেকে আলুটা কেমনে জেনারেট হচ্ছে, বা এখানে আলুটা কেমনে অন্য একটা এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে, এটা একদম স্পেসিফিক করে তুমি অনুভব করতে পারবে, ভিজুয়ালাইজ করতে পারবা। তড়িৎ মানে বুঝো তো চার্জ, চার্জ কোত্থেকে আসে? ইলেকট্রন প্রোটন থেকে আসে, তাই না? এগুলা তো তোমাদের কেমিস্ট্রিতে বেসিক জিনিস জানার কথা। তারপর চলতড়িৎ আছে, স্থির তড়িৎ আছে, ওখানে জানতে পারবা। কোথাও যদি একটা চার্জ থাকে, কোথাও যদি একটা প্লাস চার্জ থাকে, অথবা কোথাও যদি একটা মাইনাস চার্জ থাকে, প্লাস চার্জ অথবা মাইনাস চার্জ থাকলে, চার্জ থাকা মানেই তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। ভাই তড়িৎ ক্ষেত্র মানে কি? ওই স্থির তড়িৎ অধ্যায়ে বিস্তারিত জানতে পারবা। খালি আমি একটুক বলি, তোমার ক্লাসরুমে যদি একটা খুব হ্যান্ডসাম অর খুব প্রেটি বিপরীত লিঙ্গের মানুষ থাকে, তার সার্টেন একটা এরিয়ার ভিতরে তুমি গেলে কিছু একটা অনুভব করো না? যতটুক এরিয়া জুড়ে তুমি সেটা অনুভব করো, ওটুকটাকে তার কি ইনফ্লুয়েন্স ক্ষেত্র বলতে পারো, সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সিমিলারলি একটা চার্জের চারপাশে সার্টেন একটা
এরিয়া পর্যন্ত তার প্রভাব এক্সিস্ট করে। এটা প্লাস চার্জ না, এই বলয়ের ভিতরে যদি আমি একটা মাইনাস চার্জ আনি সেটাকে অ্যাট্রাক্ট করবে, এই বলের ভিতরে যদি আমি একটা অন্য একটা প্লাস চার্জ আনি সেটাকে কি করবে, রিপালস করবে, বিকর্ষণ করবে। এর বাইরে যদি আনি আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না, প্লাসকে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না। তার মানে বুঝলাম যে প্রতিটা চার্জের চারপাশে একটা সার্টেন এলাকা জুড়ে কি থাকে, তড়িৎ ক্ষেত্র থাকে। তড়িৎ জিনিসটা ক্লিয়ার করলাম। এইবারে আসো, মানে একটা প্রভাব আর কি, বুঝছো, প্রতিপত্তি, হ্যাডম। যে এই আমি একটা চার্জ, আমার চারপাশে এই এরিয়াতে আমার হ্যাডম আছে, বুঝছিস, তো এখানে আসলে আমি তোকে ইনফ্লুয়েন্স করবো, হ্যাডম, বুঝছো। আর আর হচ্ছে এর চাইতে তোমাকে নগ্নভাবে বুঝাইতে পারতেছে না, ঠিক আছে। এইবারে আসো চুম্বকীয় জিনিসটা কি। তড়িৎ ক্ষেত্র তো বুঝলা, একটা চার্জ যখন স্থির থাকে তখন তার চারপাশে জাস্ট তড়িৎ ক্ষেত্রই থাকে, বাট একটা চার্জ যখন মুভ করতে শুরু করে, এটা প্লাস হোক মাইনাস হোক, তখন তার পাশে তো তড়িৎ ক্ষেত্র থাকেই, সাথে অন্য বাড়তি একটা ক্ষেত্র তৈরি হয়। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই মিস্টেরিয়াস, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এটা 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 যখন মুভ করতেছে, এটার চারপাশে এরকম কুণ্ডলীর মতো চৌম্বক ক্ষেত্র এরকমই হয়, ঠিক আছে। একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ভাইয়া চৌম্বক ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্র মানে সে তার ওই ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ আসলে প্লাস বা মাইনাস, সে তাকে ইম্প্যাক্ট করবে, অ্যাট্রাক্ট করবে অথবা বিকর্ষণ করবে, আকর্ষণ করবে কিংবা বিকর্ষণ করবে। চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে আরো এক ধাপ অ্যাডভান্সড। চার্জ কিন্তু একটা চার্জ তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো লোহাকে অ্যাট্রাক্ট করবে না বা বিকর্ষণ করবে না, বাট চৌম্বক ক্ষেত্র তার যেই ক্ষেত্রটা তৈরি হবে ওই এরিয়ার মধ্যে, যদি ওই ক্ষেত্রের মধ্যে যদি কোনো লোহা আসে, সেই লোহাকে সে অ্যাট্রাক্টও করতে পারে, বিকর্ষণও করতে পারে। লোহার উপর ইম্প্যাক্ট ফেলে, সে ধাতব বস্তুর উপর বা চৌম্বকীয় বস্তুর উপর ইম্প্যাক্ট ফেলে। চার্জ কিন্তু কোনো চৌম্বকীয় বস্তুর উপর ইম্প্যাক্ট ফেলতে পারে না। চার্জ যখন সে স্থির, তখন সে অনলি অন্য যে বস্তুর মধ্যে চার্জ আছে ওইটাতে ইম্প্যাক্ট ফেলতে পারে, ওটাকে আকর্ষণ করে বিকর্ষণ করে। বাট তুমি চিন্তা করো কত মিস্টারিয়াস এই ইউনিভার্সটা। তুমি দেখো একটা চার্জ স্থির, সে কেবল অন্য চার্জিত বস্তুকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, বাট একটা মোমেন্টে এটাকে মুভ করানো শুরু করো, আশ্চর্য, সে এখন অন্যান্য চার্জিত বস্তুকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম এখন সে চৌম্বকীয় বস্তুকেও আকর্ষণ বিকর্ষণ করতে পারে। যেই ক্ষেত্রটা তৈরি হওয়ার কারণে সে চৌম্বকীয় পদার্থকে, ম্যাগনেটিক পদার্থকে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, ওই ক্ষেত্রটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এইবারে আসো এখান থেকে এই তড়িৎ চৌম্বকীয় শক্তি, আলো মানে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় শক্তি, এই কথাটা কেন আসলো, বা এই শক্তিটা কোত্থেকে আসে? নিশ্চয়ই অন্য অন্য কোনো একটা রূপের শক্তি থেকে আসে, তাই না? শক্তি তো ধাম করে সৃষ্টি হয়ে যায় না, কেমনে আসে? ডুপ্লিকেট করি। এবার এই জায়গাটা একটু মুছা দিই। তুমি যখন একটা তড়িৎ ক্ষেত্রকে একটা চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি এনে একটাকে আরেকটার সাপেক্ষে গতিশীল করবা, একটা চৌম্বক ক্ষেত্রকে, এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র আর আরেকটা আমি তড়িৎ ক্ষেত্র আঁকি। তুমি যখন একটা চৌম্বক ক্ষেত্রকে এমনি তৈরি হয়ে বুঝছো তো, আর একটা তড়িৎ ক্ষেত্রকে এনে পরস্পরের সাপেক্ষে একটাকে আরেকটার সাপেক্ষে যখন গতিশীল করবা,
এদের মাঝখানে যখন আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি মানে একটা সাপেক্ষে আরেকটা গতিশীল, তখন কি হয় জানো, তুমি যে গতিশীল করতেছো না, গতিশীল করতেছো কি না, এটাকে এটার সাপেক্ষে গতিশীল করতে হচ্ছে। এই যে গতিশীলটা যে করতেছো, কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ে বুঝাইছিলাম, এই যে গতিশীল করতেছো, গতি আছে এখানে, কি শক্তি আছে, গতিশক্তি। এই যে তোমার হাতের শক্তি, এই এনার্জিটাকে তুমি গতিশক্তিতে কনভার্ট করলা, আর এই যে হাত দিয়ে একটা চৌম্বক ক্ষেত্র একটা তড়িৎ ক্ষেত্রকে ধরে রাখছো, একটাকে আরেকটা সাপেক্ষে নাড়াচ্ছ, এই যে তোমার হাতের যে গতিশক্তিটা, এটা কি হবে জানো, এটা এবার রূপান্তরিত হয়ে যাবে গতিশক্তি থেকে, সে অন্য আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ওই শক্তিটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় শক্তি। একটাকে আরেকটার সাপেক্ষে না নাড়াইলে কিন্তু হবে না। এখান থেকে এবার এনার্জি, তোমার হাতের এনার্জিটা, এই যে এটা যাচ্ছে কই, তোমার হাত দিয়ে যে এই যে একটাকে আরেকটা সাপেক্ষে নাড়াচ্ছ, গতিশীল করতেছো, তুমি নানান অ্যাঙ্গেলে একটাকে আরেকটা সাপেক্ষে গতিশীল করতে পারো। সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় যখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে যখন একটাকে আরেকটা সাপেক্ষে আমরা গতিশীল রাখি, তখন সবচেয়ে বেশি এনার্জি প্রডিউস করে, মানে সবচেয়ে বেশি এনার্জি কনভার্টেড হয় গতিশক্তি থেকে তড়িৎ চৌম্বকীয় শক্তিতে। তার মানে বুঝছো, তড়িৎ চৌম্বকীয় শক্তি অ্যাকচুয়ালি থাম করে আউট অফ নোওয়্যার চলে আসে নাই। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রকে তুমি জাস্ট একটা সাপেক্ষে আরেকটাকে গতিশীল করতেছো, এটা করতে যেয়ে তুমি যে গতিশক্তিটা ইউজ করতেছো, শক্তি ইউজ করা মানে কি, শক্তি ইউজ করা মানে কি বলছিলাম, শক্তি যখন তুমি ইউজ করবা, যখনই শক্তি ইউজ করবা বা শক্তিকে ব্যবহার করে কাজ করবা, তখনই শক্তি কি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। এটাই কিন্তু শক্তির ধর্ম। তুমি শক্তিকে যত ভালো মতো অনুভব করতে পারবা, বুঝতে পারবা, শক্তির নেচার বুঝতে পারবা, তুমি ইউনিভার্সকে তত ইজিলি এক্সপ্লেন করতে পারবা, অনুভব করতে পারবা। বুঝছো, এই যে দেখো শক্তি জিনিসটা আগের অধ্যায়ে ভালো মতো বুঝাইছি, এখন জাস্ট এটাতে চিন্তা করো, এখানে গতিশক্তি ইউজ করে আমি একটা তড়িৎ ক্ষেত্রকে একটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে গতিশীল করলাম, এই গতিশক্তিটা অন্য একটা এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় শক্তি। এন্ড এই শক্তিটা কিভাবে চারপাশে ছড়াই পড়ে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে। সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চারপাশে সঞ্চালিত হওয়ার জন্য এই শক্তির তরঙ্গ কি করে, মনে আছে বলছিলাম আগের অধ্যায়ে, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে শক্তিকে নিয়ে যায়। এই তরঙ্গটা চারপাশে ছড়াই পড়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, সে শূন্য মাধ্যমেও সঞ্চালিত হইতে পারে। সিমিলিয়ার ধরনের আরেক ধরনের তড়িৎচুম্বকীয় শক্তি আছে, তাপ একটা তড়িৎচুম্বকীয় শক্তি। তার মানে ওই শক্তিটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে চারপাশে স্প্রেড করে। শব্দ শক্তি তড়িৎচুম্বকীয় শক্তি না, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক শক্তি, শব্দের সাথে যে কণাগুলোর গতি জড়িত। যখন এই যে একটা চৌম্বক ক্ষেত্র একটা তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে যখন গতিশীল হয়, ওখান থেকে একটা আলোড়ন তৈরি হয়, শক্তির আলোড়ন, শক্তিটা চারপাশে ছড়াই পড়ে, গতিশক্তিটা অন্য একটা এনার্জিতে কনভার্টেড হয়। ওই শক্তিটা যখন আমাদের চোখে এসে, ওই আলোড়নটা যখন আমাদের চোখে এসে পড়ে, শক্তির আলোড়ন, ওইটা আমাদের ব্রেন প্রসেস করে, আচ্ছা চোখে কিছু একটা পড়ছে, ওই আলোড়নটা রেটিনাতে পড়ে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটায়, আমরা বুঝতে পারি আচ্ছা ওইখান থেকে কিছু একটা আসতেছে আমাদের চোখে। বুঝছো, তাইলে এখন দেখো আলোর ধারণাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। তার মানে ওই যে লাইটটা দেখতেছি, ওইখানে কাহিনী হচ্ছে, ওইখানে কি হচ্ছে, এই যে সাদা কিছু একটা আসতেছে, তার মানে ওইখানে একটা বিদ্যুৎ ক্ষেত্র আছে, একটা চৌম্বক ক্ষেত্র আছে, সামহাউ অন্য কোনো না কোনো একটা এনার্জি দিয়ে ওই বিদ্যুৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মাঝখানে কি ঘটানো হচ্ছে, ওখানে একটাকে আরেকটা সাপেক্ষে কি করা হচ্ছে, আপেক্ষিকভাবে গতিশীল করা হচ্ছে। দ্যাটস ওয়াই এখান থেকে একটা আলোড়ন বের হচ্ছে, যে শক্তিটা ইউজ করে এদেরকে একটা সাপেক্ষে আরেকটাকে গতিশীল করা হচ্ছে, ওই শক্তিটা এখানে তড়িৎচুম্বকীয় শক্তিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। এই শক্তিটি হচ্ছে আলোক শক্তি। সেই আলোক শক্তি আরেকটা মতবাদ আছে, ফোটন আকারেও চারপাশে ছড়াইতে পারে। দুইটা মতবাদই প্রতিষ্ঠিত, তরঙ্গ আকারেও ছড়াইতে পারে বা ছোট ছোট প্যাকেট আকারেও ছড়াইতে পারে। ঠিক আছে, এগুলো তোমরা এইচএসসিতে গেলে বিস্তারিত জানতে পারো। তাহলে আলোর কনসেপ্ট ক্লিয়ার। এখন আমি চোখ বন্ধ করে যেই দিকে তাকাই, যেখানে আমি আলো দেখতে পাবো, আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি এখানে কি ঘটতেছে, এক্স্যাক্টলি কি ঘটতেছে। অন্য একটা এনার্জি এখানে কনভার্টেড হচ্ছে নতুন টাইপের একটা এনার্জিতে। কিভাবে হচ্ছে এটাও তোমাদেরকে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, সো তোমার সামনে যে লাইটটা, ওই লাইটটাতে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি
কে সামহাউ ইউজ করে একটা চৌম্বক ক্ষেত্র এবং একটা তড়িৎ ক্ষেত্রকে পরস্পরের সাপেক্ষে কি কম্পিত করা হচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই ওখান থেকে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্টেড হয়ে যাচ্ছে, কনভার্টেড হয়ে কি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় শক্তি বা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ওকে, এন্ড দ্যাটস ওয়াই ওখান থেকে হিট বের হয়, যেহেতু তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ওখানে সৃষ্টি হচ্ছে বা শক্তি সৃষ্টি হচ্ছে, তাপও তো একটা তড়িৎ চৌম্বকীয় শক্তি, তাই না? সো এরকম একটা তড়িৎ ক্ষেত্রকে আরেকটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে গতিশীল করলে শুধু যে আলোক শক্তি উৎপন্ন হয় তা না, ওখানে তাপ শক্তিও উৎপন্ন হয়, মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর কি, বা তাপ শক্তির উদ্ভব হয় ওখানে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে আমি হচ্ছে আবার রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিব। তোমরা জেনারেটর দেখছো? জেনারেটর অ্যাকচুয়ালি কি করা হয়? জেনারেটর কিন্তু এই সিমিলার একটা কাজই করা হয়। কি করা হয়? ওখানে একটা কুণ্ডলী থাকে, ওই কুণ্ডলীটার চারপাশে চৌম্বক তড়িৎ ক্ষেত্র থাকে, এটাকে ঘোরানো শুরু করা হয়, ঘোরানোর সাথে সাথে এটার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র থাকে। তো এই যে তাইলে এখানে একটা তড়িৎ ক্ষেত্রকে একটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে গতিশীল করলে ওখানে তাপ শক্তির উদ্ভব হচ্ছে, আলোক শক্তির উদ্ভব হচ্ছে, একটা আলোড়নের সৃষ্টি হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি একটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে তুমি একটা পরিবাহী তারকে এমনি নাড়াইতে পারো, তাহলে পরিবাহী তারের মধ্যে বিদ্যুৎ শক্তির উদ্ভব ঘটে। ওখানে বিদ্যুৎ শক্তির মানে এই যে নাড়াইতেছো, এটা কি যান্ত্রিক শক্তি, গতিশক্তি, এটা বিদ্যুৎ শক্তিতে কনভার্টেড হয়ে যায়। এই জন্য জেনারেটরে দেখবা, জেনারেটরের একটা মোটা একটা চৌম্বকের লেয়ার থাকে, ওইটার ভেতরে একটা পরিবাহী তারের কুণ্ডলী থাকে, এটাকে জাস্ট ঘোরানো হয়। তাহলে যেটা হয়, চৌম্বকের কারণে চৌম্বক ক্ষেত্র আগে থেকেই থাকে, আর এই যে তারটা তৈরি হইলো, এই যে তারটা যে ঘোরাইতেছে, তারটার চারপাশে কি আছে? তারটা যখন ঘোরাচ্ছে তখন এটার মধ্যে তো ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যে একটা চৌম্বক ক্ষেত্র আরেকটা চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করতেছে কিসের মাধ্যমে? গতিশক্তির মাধ্যমে। আলটিমেটলি গতিশক্তিতে শক্তিটা কনভার্টেড হয়ে যাচ্ছে তড়িৎ শক্তিতে। শক্তি রূপান্তর নিয়ে, এই ধরনের রূপান্তর নিয়ে তোমরা ওই যে চলতড়িৎ, স্থির তড়িৎ, তারপর হচ্ছে তারপরে আরো অধ্যায় আছে না, ওইগুলো তো জানতে পারবো, বা উপরের ক্লাসে জানতে পারবা। যারা ফিজিক্স পছন্দ করো বা ফিজিক্স নিয়ে ইন ফিউচারে হায়ার স্টাডিজে যাইতে চাও বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, হ্যাঁ, যারা ট্রুলি পুরো ইউনিভার্সের নেচার নিয়ে পড়াশোনা করতে চাও, যারা হচ্ছে বুঝতেই পারতেছো একদম কোর সায়েন্টিস্ট হতে চাও, কেউ যদি রিসার্চার হতে চাও, তোমাদেরকে শক্তিকে চিনতে হবে, শক্তির ট্রু নেচারকে ফিল করতে হবে, একটা থেকে আরেকটাতে শক্তি কেমনে কনভার্টেড হয় বুঝতে হবে। তাইলে তোমরা ইউনিভার্সের অনেক কিছুই খুব সহজে বোঝা যেতে পারবে। তাইলে আলোর কনসেপ্ট আমাদের শেষ। আলোর ট্রু নেচার, এই যে ওয়ার্ডটা ট্রু নেচার মানে বুঝো, এখানে একটা ওয়ার্ড লেখা ছিল নেচার, আলোর প্রকৃতি, ট্রু নেচার, এটা আমরা ক্লিয়ার করে ফেললাম, যদিও বইয়ে সেই জিনিস ক্লিয়ার করে নেই, খুবই দুঃখজনক ব্যাপার। এবার যদি সংজ্ঞা জানতে বলে, এবার সংজ্ঞা লিখতে কোনো সমস্যা নেই। আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় শক্তি। টান। শুরুতে কিন্তু এই কথার মিনিং তুমি কিছুই জানতা না, এখন তুমি জানো কেন এটাকে তড়িৎ চৌম্বকীয় শক্তি বলা হয়। ওকে, আলোর কনসেপ্ট সংজ্ঞা ডান। এবারে আমরা এখানকার এই টপিকের বেসিক্স জিনিসগুলো জানা নিব। বেসিক্স মাস্ট টু নো, ঠিক আছে, যেখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন হয়। এক নম্বর জিনিস হচ্ছে আমাদের ব্রেইন কিভাবে ইমেজ প্রডিউস করে, কোনো একটা বস্তুতে আলো এসে পড়ে, আলোক তরঙ্গ এসে পড়ে, ঠিক আছে, আলোক তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা মাথায় রেখো, বাট সে কিন্তু যান্ত্রিক তরঙ্গ না, সে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যেটার কোনো মাধ্যম লাগে না অ্যাকচুয়ালি। ওকে, মাধ্যম ছাড়া যেতে পারে। ওকে, সো আলো যখন কোনো একটা বস্তুতে পড়ে, সেই বস্তু থেকে আলোটা রিফ্লেক্টেড হয়, হয়ে আমাদের চোখে পড়ে, চোখের রেটিনাতে পড়ে, চোখের রেটিনাতে পড়ে, দেন রেটিনাতে যে কেমিক্যাল রিয়েকশন হয়, ওই রিয়েকশনটাকে প্রসেস করে আমাদের মস্তিষ্ক, ওখানে অপটিক নার্ভস থাকে, ওরা সিগন্যাল জেনারেট করে, মস্তিষ্ক ওই সিগন্যালগুলো থেকে বুঝতে পারে আচ্ছা
আমরা এই বস্তুটা দেখতেছি, আমি আমার মাকে দেখতেছি, আমি আমার বাবাকে দেখতেছি। দ্যাটস ইট। খুবই কমপ্লেক্স প্রসেস, খুবই কমপ্লেক্স প্রসেস, অ্যান্ড যথেষ্ট মিস্টারিয়াস। এই ব্যাপারগুলো কেমনে হইলো, মানে আসলে আমার মানে কী বলবো, খুবই অবাক লাগে যে কেমনে হইলো জিনিসগুলো। তো এটা একটা জিনিস। এবারে আসো, এটা একটা বেসিক জিনিস জানা হয়ে গেল। অ্যান্ড আরেকটা জিনিস যে যদি কোশ্চেন করে আলো কোন ধরনের তরঙ্গ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এটা যাতে আর কখনোই যাতে না বলো। কিন্তু যেহেতু আলো হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই টাইপের কিছু একটা, তাই না? এবং আমি বললাম এটা অনুপ্রস্থ তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। তার মানে এই তরঙ্গের কি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ল্যামডা থাকবে। আগের অধ্যায়ে ল্যামডার সাথে পরিচয় করে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সো এই যে চারপাশে এত এত আলোক শক্তির উদ্ভব হয় অন্য শক্তি থেকে, সব আলোক শক্তি বা সব তরঙ্গের দৈর্ঘ্য কিন্তু সেম না। সেই দৈর্ঘ্যটা এক এক রকমের হইতে পারে। কীরকম হইতে পারে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই। এই দৈর্ঘ্যটা এখন যেটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। এই দৈর্ঘ্যটা যদি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে। 700 ন্যানোমিটার, মিটার মানে বুঝো তো, মিটার মানে মিটার, দৈর্ঘ্য পরিমাপের একক। ন্যানো মানে 10⁻⁹। খুবই ক্ষুদ্র। যদি আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি এই রেঞ্জের ভেতরে থাকে, কিছু কিছু বইয়ে 380 থেকে 780 আনতে লেখা, বাট তোমার বইয়ে 400 to 700 লেখা মানে তোমার ক্লাসে এটাই কারেক্ট। ওকে, এক্সামে আসলে এটাই দাগাবো, অন্যটা দাগাবো না। ওকে, এইচএস থেকে চেঞ্জ হবে। আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি একটুক হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমাদের চোখে পড়লে আমাদের ব্রেন সেটাকে প্রসেস করতে পারে। যদি এটার কম হয় সেটা প্রসেস করতে পারে না, যদি এটার বেশি হয় সেটা প্রসেস করতে পারে না। সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। এটা বারবার এক্সামে আসবে, এটা একদম ইনফিনিটি স্টার দিয়ে ভরাই গেল। এবার যদি এর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তাহলে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য। যদি এর চেয়ে কম হয়, ঠিক তার পরের যেই এরিয়াটা আছে এটাকে বলা হচ্ছে আলট্রাভায়োলেট এরিয়া। তো তোমাদের ক্লাসে আলট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কত এটা মনে রাখতে হয় না, এটা এইচএসসি দিকে মনে রাখতে হবে। এইচএসসিতে এটা একটা ভাইরাল কোশ্চেন, প্রচুর হয় এই কোশ্চেনটা। আলট্রাভায়োলেটের যে তরঙ্গ দৈর্ঘ্য তার চাইতেও যদি ছোট হয় তখন আমরা তাকে বলি এক্স রে। তার চাইতেও যদি ছোট হয় তখন আমরা তাকে বলি গামা রে। ঠিক আছে, তার চাইতেও যদি ছোট হয়, তোমাদের ক্লাসে এটা নিয়ে কথা বলা নেই, এটাকে বলে গ্র্যাভিটেশনাল রে। ঠিক আছে, সো আমরা এটা নিয়ে এখানে কোনো কথা বলবো না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। যদি মানে এখান থেকে এখান পর্যন্ত আর কি। ঠিক আছে, আচ্ছা, যদি এটার বেশি হয় তখন আমরা এটাকে বলি ইনফ্রারেড। ওকে, ইনফ্রারেডের চাইতে যদি তরঙ্গ দৈর্ঘ্যটা আরেকটু বেশি হয় তখন আমরা এটাকে বলি মাইক্রোওয়েভ ওভেন। নাম মনে পড়ে? ওটার ভিতরে এই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ হয়। তার মানে মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ভাইয়া হিটটা কেমনে প্রডিউস করা হয়? সামহাউ ওখানে কি করা হচ্ছে, একটা চৌম্বক ক্ষেত্রকে একটা তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে গতিশীল করা হচ্ছে। সামহাউ অন্য কোনো এনার্জি দিয়ে এটা করা হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি। দেন এখানে ইলেকট্রিক্যাল এনার্জিটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। তুমি এটা ইলেকট্রিক্যাল এনার্জির সাথে হাত দিয়ে করতে পারো, বলছি না? একটা চৌম্বক ক্ষেত্র নিবা, একটা তড়িৎ ক্ষেত্র নিবা, নিয়ে এমনি একটাকে আরেকটার সাপেক্ষে গতিশীল করবা। এটা 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 তুমি যে হাত দিয়ে গতিশীল করবা সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বিশাল বড় হবে, কারণ ফ্রিকোয়েন্সি তো কম, ফ্রিকোয়েন্সি কম। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাগ কত, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাগ আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তার মানে তুমি বুঝো, তুমি এই যে হাত দিয়ে এটাকে একটা চৌম্বক ক্ষেত্র একটা তড়িৎ ক্ষেত্রকে এভাবে একটা সাপেক্ষে আরেকটাকে অসিলেট করতেছো, ওখানে ফ্রিকোয়েন্সি ভ্যালোসিটি, তোমাকে ভ্যালোসিটি আর এটার সম্পর্ক দেখায়নি। আচ্ছা, মাঝখানে এখানে আমি যে মাইকটা দিয়ে ক্লাস নিচ্ছিলাম ওইটার চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি চেঞ্জ করে আবার আসলাম। খানিকটা অংশের সাউন্ড রেকর্ড হয় না, ওইটা আমি আবার একটু রিপিট করি, খুবই অল্প, 1 মিনিটের মতো।
তো এই যে তুমি হাত দিয়ে যে নাড়াচ্ছ, নাড়ায় যেই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা যে তুমি উৎপন্ন করতেছো, এটার তরঙ্গ দৈর্ঘ্য কত বিশাল হবে দেখায়। দেখো তুমি এই ফর্মুলা নিশ্চয়ই জানো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, আগের অধ্যায়ে দেখাইছি। তো এই অনুযায়ী যদি তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করো, তুমি দেখবে আলোর বেগ তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বিশাল বড় একটা ভ্যালু। তোমার হাতে যেই তুমি যে অসিলেশনটা করবে, এখানে কম্পাঙ্ক কত হবে? ম্যাক্স 8 হার্টজ, এক সেকেন্ডে ম্যাক্স তুমি 8 বার করতে পারো, 8 বার এভাবে অসিলেট করতে পারো, তাই না? বা পূর্ণকম্পন দিতে পারো। তার মানে 3 × 10⁸কে তুমি মাত্র 8 দিয়ে ভাগ দিচ্ছ, বিশাল বড় একটা ভ্যালু আসবে, মানে ল্যামডার ভ্যালু হবে বিশাল, লাইক লিটারালি এটার যেত বড় হবে। তো এত বড় তরঙ্গ দৈর্ঘ্য তো আসলে আমাদের চোখ দেখতে পারে না। তো তুমি যদি এরকম একটা চৌম্বক ক্ষেত্রকে আর একটা তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে গতিশীল করো, করার পর যদি দেখো এখান থেকে আলো বের হচ্ছে না বা তাপ বের হচ্ছে না, তাহলে বুঝে নিও এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বিশাল বড় হচ্ছে। তুমি যদি এটাকে রিয়েলি ফাস্ট, লাইক 1 সেকেন্ডে 1 লক্ষ বার যদি অসিলেট করতে পারো, তখন ওইখানে কি ওইখানে অল্প তরঙ্গ দৈর্ঘ্যের কি তরঙ্গ সৃষ্টি হবে, দেন ওইটা প্রবাবলি আমরা ডিটেক্ট করতে পারবো অ্যাজ লাইট অর অ্যাজ হিট। ওকে, আচ্ছা, ডান। তো এই 4টা মাস্ট, এটা একদম ব্রেনের মধ্যে আত্মস্থ করে ফেলো, ঠিক আছে? তা আর কি কি আমার বেসিক্স জানা দরকার? এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, এটার একদম শুরুতে যে তরঙ্গ 400-700-র মধ্যে তো আবার 410 আছে, 450 আছে, 500 আছে, 600 আছে। তো একদম শুরুতে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, এগুলোর বর্ণ সচরাচর আমাদের চোখ এগুলোকে বেগুনি হিসেবে ডিটেক্ট করে, তারপরে নীল, তারপরে আকাশী বা ইন্ডিগো। এটাকে তোমরা এমনি মনে রাখতে পারো, ভিভ গিওর। ভিভ গিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, ঠিক আছে? সো ওই অনুযায়ী এই নীল আর আকাশে হয়তো একটু চেঞ্জ হবে, বাট এরকমই বেনি আ সবুজ, কমলা, লাল, ঠিক আছে? মাঝখানে এইটা ফলো করতে পারো, হ্যাঁ? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ওকে, তার মানে লালের চাইতে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কি ছোট, লালের তরঙ্গ দৈর্ঘ্য একটু বড়। ওকে, তার মানে বেগুনি আলো অনেক শক্তিশালী আলো, লাল একটু কম শক্তিশালী। ওকে, সো এই ছিল হচ্ছে এখানকার খুবই এক্সট্রিম একটা বেসিক। অ্যান্ড জাস্ট আর একটা তথ্য বলে আমরা হচ্ছে আমাদের পরের টপিকে মুভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের চোখ যদিও এই রেঞ্জের নিচের আলো ডিটেক্ট করতে পারে না, বা তার একটু উপরে আলো ডিটেক্ট করতে পারে, বাট ক্যামেরা তো পারে ভাইয়া। টিভির রিমোট এটা যদি ক্যামেরার সামনে ধরি, ফর এক্সাম্পল, আমি প্রেটি শিওর আমি যদি এটাকে এখানে পয়েন্ট করি, তুমি প্রবলি কোনো একটা আলোর ঝলকানি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না? আমি জানি না, এটা প্রবলি ওয়াইফাই এসিটাতে কানেক্টেড, সো নাও হইতে পারে। বাট যদি এটা ওয়াইফাইতে কানেক্টেড না হয়ে থাকে, আমি একটু দেখি। দুঃখজনক ব্যাপার, পুরাটাই ওয়াইফাই কানেক্টেড। অ্যাকচুয়ালি এই লাইট দিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু পাস হচ্ছে না, হইলে তোমাকে দেখাইতে পারতাম। তোমার বাসার টিভির রিমোটটা নাও না, নিয়ে ক্যামেরার সামনে ধরো, দেখবে তুমি লাইট দেখতে পারো, তোমার চোখ দিয়ে দেখতে পারবে না। তাহলে ভাইয়া ক্যামেরার মধ্যে কি এমন জিনিস আছে যেটার কারণে ক্যামেরা সেই লাইটটা দেখতে পারে, আমাদের চোখ দেখতে পারে না? ক্যামেরাতে একটা আইসি থাকে, ওই আইসিটার নাম হচ্ছে সিসিডি আইসি। সে হচ্ছে আরেকটু কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ক্যাপচার করতে পারে। আর অন্যান্য যে প্রাণী আছে ওরা কিন্তু এর চেয়ে আরও ছোটো তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্যাপচার করতে পারে, কেউ কোনো প্রাণী আবার বড়ও ক্যাপচার করতে পারে, বাট আমরা মানুষ এরটুকুই পারি, ঠিক আছে? তার মানে একটা জিনিস বুঝো যে অন্যান্য আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি, অন্যান্য প্রাণীরা কিন্তু এভাবে দেখে না। প্রবাবলি তুমি একটা বাগানে গেলে সবগুলো ঘাসকে সবুজ দেখো, খুব সুন্দর, একটা গরু কিন্তু এরকম দেখে না। গরু প্রবাবলি খুবই বোরিং একটা কালারে দেখে, গরু ঘাসকে সবুজ হিসেবে চেনে না। আমরা যেই ঘাসকে সবুজ হিসেবে চিনি, গরু ঘাসকে প্রবলি অন্য একটা কালার হিসেবে চেনে, কারণ তার চোখের গঠন অন্যরকম। সে আবার এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যকে এক এক রকমভাবে ক্যাপচার করে।
সো এখান থেকে এই পদার্থবিজ্ঞান থেকে তোমাদেরকে আমি একটা জীবনের দর্শনের শিক্ষা দিব, সেটা হচ্ছে ডিফারেন্ট পার্সপেক্টিভে রেসপেক্ট রাখা। তুমি যেই চোখে পৃথিবীকে দেখো, পৃথিবীটা আসলেই ওই রকম নাও হইতে পারে। অন্যজন হয়তো তার সক্ষমতাটাই নাই তোমার মতো করে দেখার, সে এমনভাবে বিল্ড আপ হয়েছে বা রেজড হয়েছে, তার দেখার ভঙ্গিটা হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট, এরকম ম্যাচ নাই বা করতে পারে। একই জিনিসকে এক এক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এক এক রকম লাগে। একই ঘাস হায়নার কাছে একরকম লাগবে, তোমার কাছে একরকম লাগবে, গরুর কাছে একরকম লাগবে। কোনটা সঠিক কালার? কোনোটাই সঠিক কালার না, আবার সবগুলোই সঠিক কালার। বুঝছো? তুমি যদি মারামারি লাগো গরুর সাথে, যে যদি মারামারি লাগে, একদম ফাড়াই দিব, এটা সবুজ, বল এটা সবুজ, পাগল, এটা সবুজ বলতে চাস না। এখন যদি হায়ানা প্রবাবলি এটাকে ধূসর বর্ণ হিসেবে দেখে, অ্যাশ। তুমি যদি গ্রে হিসেবে দেখো, তুমি যদি বলো পাগল আমি নিজের চোখে দেখতেছি এটা সবুজ, তুই কি মানে কিছু খায় আসছস নাকি, এটাকে গ্রে দেখতেছিস, সমস্যা কি তোর? তখন কিন্তু মারামারি লেগে যাবে। না, তার চোখের গঠনটা এইভাবে হয়েছে। আমরাও মানুষ হিসেবে আমরা এক এক জায়গার মানুষ এক এক রকমভাবে গড়ে উঠি। আমাদের একটা জিনিসকে দেখার ভঙ্গি এক একজনের এক এক রকমভাবে তৈরি হয়েছে। এটা ইচ্ছা করে হয় নাই, এটা এক এক পরিবেশে থাকলে এক এক রকম হয়। সো ইটস ন্যাচারাল যে একটা জিনিস নিয়ে এক এক মানুষের এক এক রকম দর্শন থাকবে, মতামত থাকবে, ভিউ থাকবে, পার্সপেক্টিভ থাকবে। সো ভিন্নতাটাই স্বাভাবিক, বরং এক হয়ে যাবে এটাই অস্বাভাবিক। সো এই ভিন্নতাটুকুকে যদি আমরা মেনে না নিই, তাহলে আমরা প্রকৃতিকে অস্বীকার করতেছি, অ্যান্ড ওইখানে ক্যাওস হবে। সো আমরা যদি একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই পুরো ইউনিভার্সে, আমাকে ভিন্নতাকে, ডাইভার্সিটিকে, আমার মতের সাথে মিলে না, আমার পার্সপেক্টিভের সাথে মিলে না এমন জিনিসপত্রকেও আমাকে কি প্যাম্পার করতে হবে। অন্তত সেটা আমি না মানতে পারি, রেসপেক্ট করতে হবে, মারামারি করা যাবে না। তবে আমার পার্সপেক্টিভ ফলাইতে গিয়ে আমি অন্য মানুষের ক্ষতি করতেছি, এটা আবার করা যাবে না। ঠিক আছে? অন্য কারোর যাতে ক্ষতি না হয় সেটাও দেখতে হবে। ওকে, আমরা পরের টপিকে যাই। আমাদের এটাও শেষ, আলুর কনসেপ্টও শেষ, অ্যান্ড বেসিক্স মাস্ট টু নো শেষ। সো এখানে তুমি এতক্ষণ যা বললাম এগুলোর রিলেটেড, এই যে সব আমি লিখে লিখে দেখাইছি, এভরিথিং লিখে লিখে দেখাইছি। সো তুমি এখন এগুলো দেখলে তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে জিনিসগুলো আসলে শেষ করতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। এখানে তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দিছে, এটা তুমিই করতে পারবা, জাস্ট পড়ো, খুবই সহজ, বুঝতে পারবা। অ্যান্ড এটার রিলেটেড আলোচনা সামনে আছে, আমরা দেখবো। আরও একটা নিজে করো আছে, ওই যে বললাম না, একটা রিমোট দিয়ে ক্যামেরার সামনে চেপে দেখো, তুমি ওইখানে একটা আলাদা সিসিডি নামে একটা ইয়ে আছে। সো আমি এগুলো সব মূল বইয়ের প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ওইগুলোর সাথে এক্সট্রা যা যা তোমার জানা দরকার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি সব দেখাইছি। এবার আসো আমরা রিফ্লেকশনে ঢুকে যাই। হ্যাঁ, সো রিফ্লেকশনে আমরা কি কি আছে আমরা একটু দেখি। রিফ্লেকশনে আমাদেরকে আমরা প্রথমে রিফ্লেকশন জিনিসটার কনসেপ্টটা কি ক্লিয়ার করবো, সেখানে এক্সাম্পল দিয়ে, রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। দেন আমরা রিফ্লেকশনের মেইন টপিকে যাওয়ার আগে বেসিক্স যে জিনিসপত্রগুলো আমাদের ক্লিয়ার করা দরকার সেটা করবো। দেন প্রতিফলনের সূত্র দেখবো, খুবই ইম্পর্টেন্ট টপিক। ফারেনহাইটের সূত্র অত ইম্পর্টেন্ট না, আলোর শোষণ খুবই ইম্পর্টেন্ট, অমসৃণ পৃষ্ঠে অত ইম্পর্টেন্ট না। তাহলে আমি স্টার্ট দিয়ে নিই। ওকে, প্রতিফলনের সূত্র খুবই ইম্পর্টেন্ট, আলোর শোষণ খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করি। আলোর প্রতিফলন জিনিসটা অ্যাকচুয়ালি কি? আলো যে কোনো একটা পৃষ্ঠে কিংবা বস্তুতে যখন পড়ে, যে আলোটা পড়তেছে সেই আলোটা যদি সাদা হয়, সাদা আলোর মধ্যে আমরা যে কালারগুলো দেখতে পাই সবগুলা কালারেরই তরঙ্গ দৈর্ঘ্য থাকে, মানে ভিভগিয়র, বেনি, আসহ কলা সবগুলাই থাকে, সবগুলা মিক্সড আকারে থাকে। এই জন্য আমাদের চোখ এটাকে আলাদা আলাদা না দেখে পুরাটাকে সাদা হিসেবে চিন্তা করে। ঠিক আছে? তো যখন সাদা আলো কোনো একটা বস্তুর উপর যখন পড়ে, এটাকে বলে আপতিত হওয়া। তখন
যে বস্তুটার উপর পড়তেছে ওই বস্তুটার কালার যদি নীল হয়ে থাকে সে যে নীল রংটা শোষণ করে রেখে দেয়, সরি ভুল বললাম, সে নীল ছাড়া বাকি সবগুলা রংকে শোষণ করে রেখে দেয়, কারণ তার তো নীল আছেই, বাকি সবগুলা কি শোষণ করে ফেলে, নীলটাকে সে রিফ্লেক্ট করে দেয়। সো এটা নিয়ে আমরা ডিটেলস এখানে কথা বলবো, বাট এখানে ছোট করে যদি বলি, দুনিয়ার সব ধরনের বস্তুতে আলো পড়লে ওখান থেকে 99.99% কেসে, অ্যাকসেপ্ট যদি ওই বস্তুটা পুরাটা আলো শোষণ করে না নেয়, এরকম সিচুয়েশন আছে, এরকম কিছু কিছু বস্তু আছে এটাতে আলো পড়লে পুরোটা আলো শোষণ করে নেয়, রিফ্লেক্ট করে না কিছু, ওইটাকে আমরা কালো হিসেবে দেখি, একদম কুচকুচে কালো কালো কালার বা বস্তু আছে না, ওইখান থেকে অ্যাকচুয়ালি কোনো আলো রিফ্লেক্ট হচ্ছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা ব্ল্যাঙ্ক হিসেবে দেখি, ওইটাকে আমরা কালো, ব্ল্যাঙ্ক, অ্যাবসেন্স অফ লাইট, এই জিনিসটাকে আলোর অনুপস্থিতিকে আমাদের ব্রেন ব্ল্যাক হিসেবে ধরে, আর সবগুলা আলোর উপস্থিতিকে আমাদের ব্রেন সাদা হিসেবে ডিটেক্ট করে। বুঝছো? আমি তোমাদেরকে রিমোটের এক্সপেরিমেন্ট দেখাইতে দেখাইতে এসি বন্ধ করে দিয়েছেন, গরম করতেছে। আচ্ছা, সো উই অ্যাকসেপ্ট কিছু কিছু কেস যেখানে 100% আলোটা শোষণ করে নেয়। আলো তো শক্তি, তাই না? পদার্থ কি চায়? শক্তি চায়। তার উপর যখন শক্তিটা আসে, এই যে আমার উপর যে ফেসে লাইট পড়তেছে, আমার বডি প্রচুর শক্তি শোষণ করতেছে, আমার বডির টেম্পারেচার কিন্তু একটু একটু করে বাড়তেছে। এই জন্য তুমি যখন সূর্যের আলোতে গিয়ে দাঁড়াও, তোমার বডি সূর্যের আলোটাকে শোষণ করে করে শক্তি বাড়াইতে থাকে, সেটাকে তুমি তাপ শক্তি হিসেবে অনুভব করো। সো প্রতিটা বস্তুরই টেন্ডেন্সি হচ্ছে শক্তিটাকে শোষণ করে ফেলা। কে কত বড় হবে, কে কত শক্তিশালী হবে, সেই রেস প্রকৃতির মধ্যে, একদম প্রকৃতির কোরেই কিন্তু সেই রেস। বুঝছো? শক্তিকে শোষণ করে ফেলে। শোষণ করার ক্ষেত্রে ধরো আমার বর্ণ লাল, আমার উপর সাদা আলো পড়লো, মানে সবগুলো বর্ণই আছে সাদা আলোতে, আমি লালটা ছাড়া বাকি সব শোষণ করে ফেলবো, বাট লাল আমার আছে, আমি কেন রাখবো, এই করে দিই। এখান থেকে কিন্তু প্রকৃতির, মানে প্রকৃতি কেন বা মানুষ বা অন্যান্য জিনিসপত্র কেন শক্তির প্রতি এত সংবেদনশীল, সবাই কেন শক্তির খুঁজে থাকে, এটা কিন্তু বোঝা যায় অ্যাকচুয়ালি। হোয়াট এভার, সো খুব এক্সট্রিম কেস ছাড়া যেখানে সবগুলো আলো শোষণ করে ফেলে, ওই কেসগুলো ছাড়া সবগুলো কেসে বস্তু আলোকে প্রতিফলিত করে দেয়। আলোকে প্রতিফলিত করে মানে কি? আলোকে প্রতিফলিত করে মানে হচ্ছে সে আলোক তরঙ্গটাকে প্রতিফলিত করে দিচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে প্রতিফলনের কনসেপ্ট, যে প্রতিফলন আলোক রশ্মি, কনসেপ্ট বললাম। সংজ্ঞা যদি বলে তাহলে বলবা যে আলোক রশ্মি যখন কোনো একটি বস্তুর পৃষ্ঠে পড়ে আবার সেখান থেকে উল্টা দিকে ফেরত আসে, তখন এই প্রকৃতিকে আলোর প্রতিফলন বলে। ওকে, আচ্ছা, এখন আমরা এই রিলেটেড এক্সট্রিম কিছু বেসিক্স দেখব। ঠিক আছে, আমাদের কনসেপ্ট টান, আমরা এক্সট্রিম কিছু বেসিক্স দেখব, এক্সট্রিম বেসিক্স। সো যখন কোথাও আলো শক্তি পতিত হয় বা আলোক রশ্মি পতিত হয়, তখন ওখানে কি কি ঘটতে পারে? প্রতিফলন ঘটতে পারে। যদি সেটা অস্বচ্ছ কোনো মাধ্যম হয়, যদি স্বচ্ছ মাধ্যম হয় কাঁচ, তাইলে ওখানে প্রতিসরণ করতে পারে। প্রতিফলন মানে এনার্জিটা ওইখানে ধাক্কা খেয়ে আবার ব্যাক আসতেছে, তরঙ্গটা ধাক্কা খেয়ে ব্যাক আসতেছে। প্রতিসরণ মানে ওই তরঙ্গটা তার ব্যাকটাকে চেঞ্জ করে অন্য একটা মাধ্যমে ঢুকে যাচ্ছে, প্রতিসরণ। রিফ্র্যাকশন, আর এটা হচ্ছে রিফ্লেকশন, ফ্র্যাকশন, ফ্ল্যাকশন। আর কি হইতে পারে? যে বস্তুটাতে পড়তেছে সে শোষণ করে ফেলতে পারে, অ্যাবজর্ভ করে ফেলতে পারে। সো অ্যাবজর্ভ নিয়ে আমরা ওই সামনে কথা বলবো, একটা টপিক আছে। তাইলে কোথাও আলোক শক্তি পতিত হইলে, আলোক রশ্মি পতিত হইলে এই তিন ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এটা এমসিকিউতে আসে যে কয় ধরনের ঘটনা ঘটে। আমাদের এক্সট্রিম বেসিক এখানে আসলে আর তেমন কিছু বলার নাই, এক্সট্রিম বেসিক্স এখানে ক্লিয়ার। ঠিক আছে, আরও এখানে বেসিক কিছু আমি কথাবার্তা রাখছিলাম যে শক্তি অ্যাকচুয়ালি দুইভাবে সঞ্চালিত হয়। কিছু শক্তি আছে যেগুলো সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের দরকার হয়, কিছু আছে মাধ্যমের দরকার না। এমন একটা শক্তি হচ্ছে আলোক শক্তি। এই আলোচনাগুলো এখানে এসে করবো ভাবছিলাম, বাট অ্যান্ড যেহেতু এখানে প্রতিফলনের ব্যাপার আসছে, আলোক শক্তি একটা তরঙ্গ যেহেতু প্রতিফলিত হয়, আমরা তার আগের অধ্যায়ে শিখে আসছি যে তরঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিফলিত হয়, সে প্রতিসরিত হয়, সে শোষিত হইতে পারে।
সো আলোকের ক্ষেত্রে তাই, আলোকের তরঙ্গের যেমন উপরিপাতন সম্ভব, আলোকেরও উপরিপাতন সম্ভব। সো এগুলো বলতে চাইছিলাম, এগুলো তো আগেই বলে ফেলছি। সো বেসিক আসলে আগেই ক্লিয়ার করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব প্রতিফলনের সূত্রে, আমাদের এখানকার ইম্পর্টেন্ট টপিক। প্রতিফলনের সূত্রে দুইটা পয়েন্ট আছে, ওই দুইটা পয়েন্ট খুবই সহজ, বাট তার আগে আমাদেরকে কিছু জিনিস আগে থেকে ডিফাইন করে নিতে হবে, যাতে প্রতিফলনের যে সিনারিওগুলা, প্রতিফলনের সিনারিও রিয়েল লাইফে অনেক কমপ্লেক্স, সেই কমপ্লেক্স জায়গাতে আমরা প্রতিফলনের সূত্র দুইটা কি, ওখানে কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। দ্যাটস ওয়াই আমরা একটা সিম্পলিফাইড একটা সিচুয়েশন চিন্তা করব। আলোকরশ্মি পড়তেছে, প্রতিফলিত হচ্ছে। এখন আলোকরশ্মি পড়ার ক্ষেত্রে আলোকরশ্মি অনেকগুলো রশ্মি একসাথে পড়তে পারে, আবার একটা পড়তে পারে একবারে। সো আমরা ওই অনেকগুলো রশ্মি একবারে পড়তেছে এরকম কমপ্লেক্স সিচুয়েশন চিন্তা না করে, আমরা এই সূত্র শেখার আগে আমরা ধরেই নিব এই অধ্যায়ে আমরা প্রতিফলনের যত যা কিছু করব, ওখানে আমাদের আলোটা হবে একবর্ণী, এটার বর্ণ একটাই হবে বা একরশ্মি। আলোটা অ্যান্ড আলোকরশ্মি প্রতিফলনের সূত্র যেহেতু পড়বো, আলো যেখানেই পড়ে এখান থেকে প্রতিফলিত হয়, সার্টেন কিছু স্পেসিফিক কেস ছাড়া, যেখানে 100% শোষিত হয়ে যায়। সো আমরা যেইখানে পড়ে ওইখানকার প্রতিফলনে অ্যানালাইসিস করবো না, আমরা প্রতিফলনের সূত্র দিয়ে আলোর প্রতিফলন অ্যানালাইসিস করব শুধুমাত্র যখন আলো যখন সমতলে আপতিত হবে। আপতিত হবে মানে হচ্ছে পড়বে, সমতলে আপতিত হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমরা ক্লিয়ার করে নেওয়া দরকার। এখানে আমি যে জিনিসটা লিখছি, আচ্ছা এখানে আমি একটা লেখা লিখছিলাম, ওটা বুঝতেছিলাম না। আরো একটা জিনিস হচ্ছে, প্রতিফলন নিয়ে যখন কাজ করব, তখন আলোটা কোন মাধ্যমে আছে এটা বোঝা জরুরি। আলোটা কি বায়ু মাধ্যমে আছে, নাকি কাচ মাধ্যমে আছে, নাকি তরল মাধ্যমে আছে? সো আমরা মোটামুটি তিনটা মাধ্যমে এই প্রতিফলনের সূত্রের কি অ্যানালাইসিসগুলো করব। একটা হচ্ছে বায়ু মাধ্যম, একটা হচ্ছে কাচ মাধ্যম, আর একটা হচ্ছে পানি মাধ্যম। আমরা কেন প্রতিফলনের সূত্র দিয়ে প্রতিফলনকে বোঝার আগে বা প্রতিফলনকে অ্যানালাইসিস করার আগে, যে প্রতিফলন কেমনে হয়, কিভাবে হচ্ছে, হ্যানতেন দিসদের অ্যানালাইসিস করার আগে কেন এগুলা আগে স্বীকার করে নিচ্ছি বা এগুলো ধরে নিচ্ছি? আমরা সবচেয়ে সিম্পলিফাইড সিচুয়েশনে প্রতিফলন অ্যানালাইসিস করতে চাই। রিয়েল লাইফে যে সিচুয়েশন এখানে খুব কমপ্লেক্স, আমরা রিয়েল লাইফের সিম্পল একটা সিচুয়েশনকে ডিফাইন করে নিচ্ছি, অ্যান্ড ওই ডেফিনেশনের ভিতরে আমরা আলোর প্রতিফলনকে স্টাডি করব। ওকে, সো এটা বেশ কিছু ধরে নেওয়া জিনিস, যে আমরা এই সিচুয়েশনে আলোর প্রতিফলনকে অ্যানালাইসিস করব। তারপরের যে জিনিসগুলো আসবে এগুলা হচ্ছে চিত্র দিয়ে একে বুঝাইতে হবে। আলোকরশ্মিটা যেখানে এসে পড়বে এটাকে আমরা একটা সমতল চিন্তা করব, অ্যান্ড আলোকরশ্মিটাকে আমরা একটা রেখা হিসেবে চিন্তা করব, জাস্ট একবর্ণী আলো। ওকে, অ্যান্ড সে যেই এক্স্যাক্টলি যেই জায়গাটাতে পড়বে এই জায়গাটাতে আমরা একটা লম্ব রেখা চিন্তা করব, একটা লম্ব রেখা চিন্তা করব। এই লম্ব রেখাটা নাম হবে অভিলম্ব, আর এই যে রেখাটা এটার নাম হবে বিভেদ তল
বিভেদ তল হচ্ছে পরের অধ্যায়ে, এটার নাম বিভেদ তল হবে, ঠিক আছে? এই অধ্যায়ে এটার নাম হচ্ছে বিভেদ তল, দেওয়া যায়, সমস্যা নেই, তল, ঠিক আছে? অ্যান্ড এই যে রশ্মিটা যেটা এখানে পড়তেছে, এটার নাম আমরা দিব হচ্ছে আপতিত রশ্মি, অথবা ইংরেজিতে ইনসিডেন্স রে। ওকে, আচ্ছা। এন্ড দেন সে দেখো তো অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে না? একটা কোণ উৎপন্ন করছে, কিন্তু এই কোণটাকে আমরা নাম দিব থিটা আই, অথবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। ওকে, এন্ড আলোটা কি, যেহেতু প্রতিফলন হচ্ছে এখানে, এটা এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এইদিকে চলে যাবে। ওকে, এই যে প্রতিফলিত রশ্মিটা, সেও কিন্তু দেখো তো অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন না, রিফ্লেকশন, ফ্লেকশন। ওকে, প্রতিফলন, প্রতিফলন কোণ। এন্ড আলুটা পড়ছে, আলুটা প্রতিফলিত হয়ে চলে গেছে, মাঝখানে একটা লম্ব রেখা চিন্তা করছি, এই টোটালটা দেখো তো একটা তলে আছে না? এটা যদি আমি একটা কাগজে আঁকতাম, একটা কাগজে আঁকতাম, কাগজটাকে একটা তল হিসেবে চিন্তা করতে পারতাম না? এই টোটালটাকে আমরা, এই টোটাল ব্যাপারটা একটা তলে ঘটতেছে বলে আমরা কি করব, কনসিডার করব। ওকে, টোটালটা একটা তল বরাবর আছে। ওকে, তাইলেই আমরা প্রতিফলনের সূত্রকে এখানে খাটাইতে পারবো। তাহলে আমরা এই ক্লাসের প্রতিফলনের সূত্র যে শিখব, ওখানে আমরা যে আলোক রশ্মি ব্যবহার করব সেটা হবে একবর্ণী আলো। সেইটা যে তলটাতে পতিত হবে সেই তলটা হবে সমতল। আমরা এব্রো থেব্রো কোনো তলের প্রতিফলন নিয়ে এখানে অ্যানালাইসিস করব না। সো এই আমরা যে দুইটা সূত্রটা শিখবো ওইটা ওইখানে খাটবে না। একবর্ণী আলোর ক্ষেত্রে খাটবে, সমতলের ক্ষেত্রে খাটবে। অ্যান্ড ওখানে আলোটা পতিত হওয়ার পর আমরা যে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতেছি, ওই সূত্রের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলের ব্যাপারটা আসবে, সেই অ্যাঙ্গেলটা কার সাপেক্ষে, যেখানে আপতিত হয়েছে ওইখানে একটা লম্ব আঁকছি অভিলম্বের সাপেক্ষে, এবং আলোটা প্রতিফলিত হয়ে যাওয়ার পর ওইখানে যে একটা অ্যাঙ্গেল হয়, ওই অ্যাঙ্গেলটা নিয়ে সূত্রে কথা আছে, ওই অ্যাঙ্গেলটাও কি অভিলম্বের সাপেক্ষে। অ্যান্ড আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, ওদেরকে আমরা একটা তলে আছে আপনি চিন্তা করবো। তুমি একটা কাগজে আঁকো, কাগজটাকে একটা তল না, একটা ফ্ল্যাট প্লেন না, প্লেনের উপরে আছে, ঠিক আছে? আমি চিন্তা করবো তিনটা যাতে তিনটা ভিন্ন তলে না হয়, ঠিক আছে? তাইলে এই সূত্র খাটবে না। তাহলে প্রতিফলনের সূত্র আমাদেরকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে যেই কয়েকটা জিনিস আমাদেরকে হচ্ছে দেখে নেওয়া দরকার ছিল, আমরা ক্লিয়ার করেছি। এবার আমরা প্রতিফলনের সূত্র জানার জন্য প্রিপেয়ার্ড। বেসিক্যালি আমাদের প্রতিফলনের সূত্র অ্যাকচুয়ালি জানা হয়ে গেছে। প্রতিফলনের সূত্রের জন্য যে যে জিনিসগুলো সিম্পলিফাই করে নিতে হয়, বা যে সিনারিওটা আমাদেরকে ড্র করে নিতে হয় বা ক্রিয়েট করে নিতে হয়, সিনারিওটা ক্রিয়েট করতে যেই প্রতিফলনের সূত্র ক্লিয়ার হয়ে যায়। সো প্রতিফলনের সূত্র, 1 নাম্বার স্বীকার্য, প্রতিফলনের সূত্রের 1 নাম্বার স্বীকার্য, সেটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বকে একটা তলে থাকতে হবে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। প্রতিফলন আমরা যেখানে অ্যানালাইসিস করতে যাব, ওখানে প্রতিফলনের সূত্র অ্যাপ্লাই করতে গেলে, প্রতিফলন অ্যানালাইসিস করতে গেলে সেখানে অবশ্যই আপতিত রশ্মি
প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব একটি তলে থাকবে বা একটি তল তৈরি করবে। 2 আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি এই শর্তটা আমরা মেনটেন করতে পারি তাহলে 2 নম্বর জিনিসটা সত্য হবে, সমান হবে। এটাই প্রতিফলনের সূত্র, অ্যাজ সিম্পল এজ দিস। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোনটা যত সে অত কোণ মেনটেন করে প্রতিফলিত হয়ে গেছে। ডান, আমাদের এই টপিক শেষ। আমরা এখন আমাদের এটা এক্সামে খতে বা গতে লিখতে দেয় বা এমসিকিউতে আসে। আমরা এবার একটা খুবই নন ইম্পর্টেন্ট একটা টপিক ক্লিয়ার করে ফেলবো, সেটা হচ্ছে এই যে প্রতিফলনটা, এই যে আলোটা যে পড়তেছে, আমি নতুন ইয়েতে চাই যার আগে এখানে একটু বলে নিই। আলোটা যে পড়তেছে, আলোটা যদি একদম ডিরেক্ট ধরো এখানে এই যে তলটা, এই তলটা ধরো কাঁচ, এটা ধরো কাঁচ, একটা স্বচ্ছ কাঁচ, ঠিক আছে, একটা স্বচ্ছ কাঁচ, ঠিক আছে, চন্দ্রবিন্দু আছে কিনা আমি জানি না কাঁচের উপরে। তো তুমি যে ডিরেক্ট লম্বভাবে আলোটা ফেলো, তুমি দেখবে আলোটা নিচে ঢেকে গেছে। যেমন একটা কাচের সামনে তুমি যদি সোজা সামনে সামনে দাঁড়াও, তুমি দেখবে কাচের অপর পাশে দেখতেছো কি হচ্ছে। বাট তুমি যদি একটু বাঁকা হয়ে দাঁড়াও, তাহলে দেখবে তুমি কাছে তোমার নিজেকে দেখতে পাচ্ছ। যত বেশি বাঁকা হয়ে দাঁড়াবা তুমি তত বেশি দেখতে পাবা। তার মানে একটা স্বচ্ছ বিভেদ তলে আমরা যে আলোকরশ্মিটা ফেলতেছি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতেছি এটার উপর ডিপেন্ড করে আলোকরশ্মিটা কতটুকু প্রতিফলিত হবে। যদি তুমি সোজা ডিরেক্ট মেরা দাও তাহলে কোনোই প্রতিফলিত হবে না। যত বেশি বাঁকা করে ফেলবা তত বেশি প্রতিফলিত হবে। এই ব্যাপারটা নিয়েই কথা বলেছে ফ্রেনেলের সূত্র। ফ্রেনেলের সূত্র আমাদেরকে বলে প্রতিফলন নির্ভর করে আপতন কোণের উপরে। আপতন কোণ যত বড় হবে প্রতিফলন তত বেশি হবে। দেখো এটা যদি রশ্মিটা যদি এমনি এসে পড়ে, আপতন কোণ নাই বললেই চলে, প্রতিফলন হবেই না, অলমোস্ট পুরোটাই চলে যাবে। আপতন কোণটা একদম বাড়াই দিই, বিশাল বড় একটা আপতন কোণ নিছি অবিলম্বের সাথে, দেখা যাবে বেশিরভাগটাই প্রতিফলিত হয়ে যাবে। এটা যদি একটা স্বচ্ছ তল হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফ্রেনেলের সূত্র। ডান, এবারে আসো আমরা এটা 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 আমাদের শেষ। এবারে আমরা আলোর শোষণে চলে যাব। এইগুলো শেষ করতে আমার বেশিক্ষণ লাগবে না। আলোর শোষণের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কোনো একটা বস্তুতে যখন আলো পড়ে সেই আলোটাতে ভিভগিয়র সবাই থাকে। কয়টা? 1 2 3 4 5 6 7, এই 7টা বর্ণই থাকে। এটাকে আমরা সাদা আলো হিসেবে দেখতে পাই। এই আলোটা যখন কোনো একটা বস্তুর উপর পড়ে, সেই বস্তুটা নিজে যদি সাদা হয়, মানে ওখানে যদি সবগুলো বর্ণ থাকে, তাহলে যেটা হয় তার নিজেরও সব কালার আছে, পড়তেছেও সব কালার, সে কোনোটাই শোষণ করে না, সে পুরোটা কি রিফ্লেক্ট করে দেয়। অ্যাজ এ রেজাল্ট আমাদের চোখে সবগুলো কালার আসে, আমরা সাদা দেখতে পাই। এবার ধরো এখানে একটা লাল গোলাপ আছে, এখানে একটা লাল গোলাপ আছে, ঠিক আছে। এটা আমি আমার বিয়ের পর আমার ওয়াইফকে দিব। এই যে লাল গোলাপটা, এই লাল গোলাপটাতে তুমি সাদা কালার ফেলছো, কি হবে? এই গোলাপটা, এই সাদা যে কালারটা আছে না, এটার মধ্যে তো সব কালারই আছে, তাই না? তার জাস্ট এই লাল কালারটাকে সে রিফ্লেক্ট করে দিবে, বাকি সবগুলোকে শোষণ করে ফেলবে, কিন্তু তার লাল অলরেডি আছে। এজ এ রেজাল্ট আমরা এটাকে লাল দেখতে পাই। বাট তুমি যদি তাহলে সাদা দিলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো লাল। বাট তুমি যদি এখানে সবুজ কালার দাও তাহলে কি হবে? জাস্ট সবুজ এক বর্ণ দিলা,
তাহলে যেটা হবে এই ফুলটা সবুজ কালার, তার মধ্যে তো সবুজটা নাই। ফুলটার কথা চিন্তা করো, নিচে ডালপালা বাধ্য, এই ফুলটা সবুজটা পুরোটাই শোষণ করে ফেলবে। তখন আমরা কি দেখব, ওখান থেকে কোনো লাইট আসতেছে না। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব ফুলটা কালো। বাট আমরা যদি এখানে লাল বর্ণ ফেলি, আমরা যদি লাল বর্ণ ফেলি, লালের পুরাটাকেই সে রিফ্লেক্ট করে দিবে, তার তো লাল দরকার নেই, আমরা তখনও কি লালই দেখব। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি বলা যায় তুমি যদি একটা সবুজ ঘাস নাও, সেই সবুজ ঘাসটাতে সাদা আলো ফেলো, সে কি করবে, সবুজটাকে রিফ্লেক্ট করে দিবে, আমরা সাদা দেখবো, সবুজ দেখবো, বাকি কোনোটা দেখবো না। ওইটা যদি লাল আলু ফেলো পুরোটাই সে শোষণ করে ফেলবে। এই জন্য তুমি যেটা টেস্ট করতে পারো, লেজার লাইট আছে না, অথবা তুমি একটা কাজ করবা, তোমার ফোনে তুমি তো যে কোনো লাইট জেনারেট করতে পারো। জাস্ট গুগলে যাবা, গিয়ে লিখবা লাইট জেনারেটিং স্ক্রিন অনলাইন, রেড লাইট জেনারেট করবা, করে এবার লাল কালারের কিছু একটা হাতে নিবা, বুঝছো, নিয়ে ওটাতে লাল লাইটটা লাল কালারে ফেলাবা, দেখবা লাল দেখতে পাচ্ছ। এবার লাল জিনিসটার উপরে সবুজ লাইট ফেলে দেখবা জিনিসটাকে কালো লাগতেছে, সাদা লাইট ফেলে দেখবা যে না এটার অ্যাকচুয়াল কালারটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এই ব্যাপারটাকে বলে হচ্ছে আলোর শোষণ, এবং আলোর শোষণের কারণেই আমরা বস্তুর যে কালার, অ্যাকচুয়াল যে কালারটা, সেই কালারটা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এবারে আসো অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন, এটাতে চলে যায়। এটাও আমার জাস্ট 30 সেকেন্ড লাগবে ক্লিয়ার করতে। মসৃণ পৃষ্ঠে প্রতিফলন ভার্সাস অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। একটা মসৃণ পৃষ্ঠে যখন আলোকরশ্মিগুলো এসে পড়ে, ধরো মাল্টিপল আলোকরশ্মি ফেললাম, সবগুলো সমান্তরালে ফেললাম, এরা সুন্দর করে প্রতিফলনের সূত্র মেনে একদম সুন্দর করে যত কোণে আপতিত হয়েছে অত কোণ মেনটেন করে প্রতিফলিত হয়ে যাবে সবাই। ঠিক আছে? আচ্ছা, বাট অমসৃণ একটা তল যদি চিন্তা করি, এটা ধরো একটা অমসৃণ তল, এটা একটা অমসৃণ তল, এখানে আলো ফেললাম, সমান্তরালে ফেললাম, এই আলোটা দেখা যাবে প্রতিফলিত হয়ে এইদিকে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই, এটা দেখা যাবে এইদিকে যাচ্ছে, এটা দেখা যাবে ধরো এইদিকে যাচ্ছে। তার মানে দেখো মসৃণ তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পরে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে সমান্তরাল প্রতিফলিত রশ্মিগুচ্ছ তৈরি করে, বাট অমসৃণের ক্ষেত্রে সেটা হয় না। এই জন্য প্রতিফলনের সূত্র এটার ক্ষেত্রে খাটবে, এটার ক্ষেত্রে খাটবে না, কারণ প্রতিফলনের সূত্রে বলাই ছিল, শুরুতেই বলা ছিল সমতলে আলোটা ফেলতে হবে। ওকে, তাইলে আমাদের এটাও শেষ। তাইলে আমরা যদি আলোর প্রতিফলন নিয়ে কথা বলি, তাহলে আলোর প্রতিফলনের কনসেপ্ট বা সংজ্ঞা আমাদের দেখা হয়েছে, আমাদের বেসিক্স ক্লিয়ার হয়েছে, আমাদের প্রতিফলনের সূত্র ক্লিয়ার হইল, তাই না? দেন আমরা ফ্রেনেলের সূত্র দেখলাম, আমরা আলোর শোষণ দেখলাম, আমরা অমসৃণ পৃষ্ঠের প্রতিফলনও দেখলাম। এইবারে আমরা এগুলো রিলেটেড টেক্সট মূল বই থেকে পড়ে নিব। ওকে, এই চিত্র যা আছে তুমি এবার আমি যা যা বললাম এগুলোর সাথে তুমি কানেক্ট করতে পারবা। পজ করে করে এখন রিডিং পড়ে ফেলো, অথবা তুমি পরে রিডিং মাস্ট পড়ে নিও। বাট রিডিং পড়ে তুমি যা যা জানতে পারবা সব আমি বলেছি। এই যে দেখো এইটা এটা এটা একটা তলের মধ্যে আছে, ঠিক আছে? আর ওই যে বিভেদ তল, এটাকে একটা কাজ চিন্তা করতে পারো। আর আমরা তিনটা মাধ্যমে আলোর প্রতিফলন নিয়ে কাজ করব। এর মধ্যে বায়ু মাধ্যমটাকে আমরা শূন্য মাধ্যম ধরে নিতে পারি, ঠিক আছে? সো এগুলো একটু তুমি রিডিং পড়ে ফেলো। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। চিত্রে দেখানো অবস্থার দুটি আয়না রাখা আছে, মাঝখানে এক বিন্দুতে একটি মোমবাতি রাখা আছে। মোমবাতির প্রতিবিম্ব কোথায় হবে? মোমবাতির প্রতিবিম্ব, মোমবাতিটা সমতল দর্পণ থেকে ঠিক যতটুকু দূরে আছে দর্পণের ভিতরে, দর্পণের এই পাশে ঠিক ততটুকু দূরেই হবে, বাট সেখানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। মানে এখানে একটা দর্পণ, এখানে একটা দর্পণ, মাঝখানে একটা মোমবাতি। তাহলে কি এই মোমবাতির প্রতিবিম্বটা যখন এই দর্পণে তৈরি হবে, এর প্রতিবিম্বটা আবার এই দর্পণে ক্রিয়েট হবে, আবার এখানে যেটা হবে আবার এটাতে হবে, এটাতে আবার নতুন যেটা হবে নতুনটা আবার এটাতে হবে। এভাবে করে কি পিছনে অসংখ্য প্রতিবিম্ব দেখা যাবে। এটা এই টেস্টটা তোমরাই করতে পারো। ওকে, এটা ব্যাখ্যা পড়ে ফেলো।
তাহলে প্রতিফলন নিয়ে যা যা পড়া দরকার রিডিং পড়ে ফেলো। এই যে আপতন কোণ বেশি হলে প্রতিফলন কোণ অনেক বেশি, এটা একটা কাজ। তুমি যদি এখানে এসে তাকাও তুই ফুলটা দেখতে পারো না, বাট এখান থেকে একটু তির্যকভাবে তাকাও ফুলটা দেখতে পারবা। শোষণ নিয়ে আমাদের কথাবার্তা বলা শেষ, পজ করে করে পড়ে ফেলো। সো এতক্ষণ যা বলতেছিলাম আর কি, সাদা রং, লাল রং, সবুজ রং ফেললে অ্যাকচুয়ালি কোন কেসে কি ঘটবে আমরা দেখে ফেলছি। অ্যান্ড ফাইনালি মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন। ডান। এবার আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রকৃতি কেমন হওয়া উচিত, আপতিত কেমন হবে, প্রতিফলিত কেমন হবে, আলো জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ট্রু নেচার অফ লাইট, এভরিথিং ক্লিয়ার। আলোকে এখন আমরা অনুভব করতে পারি। এবার আলোকে আমরা বিভিন্ন দর্পণে ফেলবো, ফেলে ফেলে দেখবো সে গোলীয় দর্পণে কেমনে প্রতিফলিত হয়, অবতলে কেমনে হয়, উত্তলে কেমনে হয়, সমতলে কেমনে হয়। তার আগে আমাদেরকে দর্পণ জানতে হবে। তাহলে আসো আমরা দর্পণ সম্পর্কে জেনে ফেলি।